আমরা বলছি একজন বিপুল আসার পরে তাদের কবিতাটা শেষ করে সাংস্কৃতিক অবক্ষয় পর্ব 6 আজকে। আজ 27 সেপ্টেম্বর বাংলাদেশেও এবং আমাদের এখানেও 27 সেপ্টেম্বর রাত। আমরা একটু দেরিতে শুরু করলাম। আমরা দুজন আছি, আমি এবং সারোজা নারিন। আমাদের নির্ধারিত বিষয় ছিল আজকে আলোচনার, সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মন্দের ভালো ও ভাষার রাজনীতি, এই শিরোনামে আজকে মূলত আমরা আলোচনাটি করব। সেই আলোচনার শুরুতেই আমি আসলে বাংলা ভাষা নিয়ে একটি কবিতা, সৃজন সেন, সেই কবিতাটি 21শে ফেব্রুয়ারির স্মৃতিতে তিনি লিখেছিলেন। তা আমি বরঞ্চ সেই কবিতাটা পাঠ করে তারপরে আলোচনাটায় ঢুকি, যাতে আমাদের দর্শকরাও খানিকটা বুঝতে পারেন যে ভাষা নিয়ে কেন আমাদের আজকের এই আলোচনা, কেন আমরা আজকের এই আলোচনা অন্যতম বিষয় হিসাবে নির্ধারণ করেছি ভাষার আধিপত্য কিংবা ভাষার রাজনীতি। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব কিছু। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স প্যাকটা উলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশন। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে 3.5 হাত চওড়া এক অন্ধগলি। সেই অন্ধগলির 11 B নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান। আমি, যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাংলো রস খাইলো, ভাঁড় ভাঙিল, পয়সা দিল না। সেই আমি, চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠেছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছে। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলছে, গুলি। বহু বছর পরে আমি জেনেছিলাম সেই গুলি যা চলেছিল তাদের উপর, যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কায়দা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি।
রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা, আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমার ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আজকে আমার বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো করে ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা, একটা কান্না গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড়হীন চির বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আর আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের মাতৃভাষার জন্য লড়াই করেছি। আমাদের মাতৃভাষার লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশের মূল কয়েকটি নীতি ছিল যার ভিত্তিতে বাংলাদেশটি পরিচালিত হবে। রাষ্ট্রীয় চার মূলনীতির মধ্যে ছিল, আমরা সবাই জানি, সেটা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। সেগুলো সবকিছুই পাল্টে গেছে, কারণ শাসকরা যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা প্রত্যেকেই এই সমস্ত আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জাতীয়তাবাদের নামে যেই চেতনাটি আছে সেটি একটা ধনিক শ্রেণী, একটা ধনিক জাতি এই সমাজে থাকবে, এই দেশে থাকবে, আর অন্য সমস্ত শ্রমজীবী মানুষরা তারা যেন বাংলাদেশের কেউ নয়। ধর্মনিরপেক্ষতা সংবিধানে লিখিত আছে, কিন্তু সেখানে আবার রাষ্ট্রীয় ধর্ম হিসাবে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজিত হয়েছে। সমাজতন্ত্র তো সে সুদূর পরাহত। এই সবকিছু মিলে আমাদের দেশে সাম্প্রতিক সময় একটা গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা অনেকগুলো ভালো ভালো কাজ করছেন, অনেকগুলো সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন এবং তারা ফলো করে বলছেন সেটি যে, এবং আমরাও সেটি অপেক্ষা করি যে এক ধরনের সংস্কার, রাষ্ট্র সংস্কারের কাজটি তারা করছেন। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অনেকখানি কি বলে যে মানুষের আশা পূর্ণ না হলেও বেশ খানিকটা শৃঙ্খলা তৈরি হয়েছে। একেবারে যাই হোক, মানুষকে কথা বলবার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে না, গুম করা হচ্ছে না, সেসবের দিকে মোটা দাগে আমরা দেখতে পাই যে খানিকটা উন্নতি তো হয়েছে। বিভিন্ন জায়গায় নতুন নিয়োগ পেয়েছেন অনেক মানুষেরা, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষত রাষ্ট্রের যে সমস্ত দরজা জানালা থাকে, রাষ্ট্রের যে সমস্ত প্রচার মাধ্যম থাকে, যেদিক দিয়ে জনগণের কাছে বার্তা পৌঁছানো হয় কিংবা তাদের একটা মনন গড়ে তোলা হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানে বেশ কিছু মানুষ নিয়োগ পেয়েছেন। আওয়ামী ঘেঁষা কিংবা স্বৈরতন্ত্রের সাথে সরাসরি যুক্ত ছিলেন এরকম মানুষকে বাদ দিয়ে তারা যোগ্য কি যোগ্য নন এরকম অনেককেই নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা নিয়োগ পেয়েছেন, তারা কথাও বলেছেন। আমরা একটা জায়গায় একটু দেখতে পারি, আমাদের একটু ফিরে দেখা দরকার, সেটি আমার দিক থেকে মনে হয় আমি এবং সারোজা নাহারিন আমরা প্রায় কথা বলি। আমাদের দেশে একটা অদ্ভুত ধারণার প্রচলন আছে, যেটাকে বলা হচ্ছে যে মন্দের ভালো। প্রায় আমরা বলি এবং আমাদের অভিভাবকরা ছোটবেলা থেকে বলেছেন। আমাদের সমাজে এই ধারণাটি
একরকমের প্রচলিত আছে যে ভালো যেহেতু নেই বা ভালো যেহেতু পাওয়া যাচ্ছে না, সুতরাং এই খারাপের মধ্যে তুলনামূলকভাবে কম খারাপ যে তাকে অন্তত পছন্দ করা যায়। তো আমাদের এমনই দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, যারা শাসন কাঠামো নিয়ন্ত্রণ করেছেন, তারা প্রত্যেকেই আমাদের বিবেচনায় থেকেছে যে আচ্ছা আমরা যাকে ভালো ভেবে চাইলাম, তো সেই ভালোটা যেহেতু পাওয়া গেল না, তুলনামূলকভাবে কম খারাপ এরকম কাউকে আমরা রাষ্ট্র ক্ষমতায়, সামাজিক প্রতিষ্ঠানে কিংবা যে কোনো রকমের সামাজিক আয়োজনের মধ্যে আমরা তাদেরকে এনেছি। এই মন্দের ভালো শব্দটি একরকমের অসহায়ত্ব নির্দিষ্ট করে, এবং এটি দেখলে আমরা দেখতে পাবো যে আমাদের মানে সাধারণ মানুষের বা মানুষের যারা এই মন্দের ভালো বিষয়টিকে আমরা মেনে নিই কিংবা মন্দের ভালো কথাটির সাথে আমরা সম্মতি জ্ঞাপন করি, সেই মন্দের ভালো শব্দটি একটা অসহায়ত্বের প্রতীক। ভালো যেটা সেটা তো ভালো, তাহলে ভালো যদি না পেয়ে থাকি তাহলে ভালোর তুলনায় কম খারাপ, যেটি খারাপের মধ্যে যেই খারাপের ভিড়, যে মন্দের ভিড়, সেই ভিড়ের মধ্যে তুলনামূলকভাবে কম মন্দ যেটি সেটি আমরা গ্রহণ করতে পারি। এবং খুব নিকট অতীতে আমরা পেছনের দিকে যদি না যাই, যখন মুক্তিযুদ্ধ শেষ হলো তখন যেহেতু আইয়ুব শাহীর শাসনের অবসান ঘটলো, তখন শেখ মুজিবুর রহমানের উপর সমস্ত কিছু মানুষের আশা কেন্দ্রীভূত হয়েছিল, এবং শেখ মুজিবুর রহমান ৭৪ সাল পর্যন্ত যখন তিনি একদলীয় স্বৈর শাসনের ব্যবস্থার সিদ্ধান্ত নিলেন, বাকশাল কায়েম করলেন, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত পত্রিকা, সমস্ত রকমের মত প্রকাশের স্বাধীনতা হরণ করলেন, এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে, এবং যারা রাজনীতি করতে চান তাদেরকে বাকশালে যুক্ত হতে হবে, এরকম একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যখন তিনি কায়েম করলেন, এবং মানুষ ভেবে নিল যেহেতু আইয়ুব খানের চাইতে তুলনামূলকভাবে ভালো এবং মন্দের মধ্যে খানিকটা ভালো, ফলে শেখ মুজিবের শাসনটা ঠিক আছে। শেখ মুজিবের শাসনের অবসানের পর জিয়াউর রহমান এলো। জিয়াউর রহমান এসেও যেহেতু মানুষ তখন প্রত্যাশা করছিল যে বিশৃঙ্খলা সমাজে তৈরি হয়েছে, তাহলে একজন সেনা কর্মকর্তা, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, এবং স্বাধীনতার ওই সময় বঙ্গবন্ধুর তিনি বলছিলেন যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ করলে তার পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে। ফলে শেখ মুজিবুর রহমান যেহেতু তারও নেতা ছিলেন, ফলে তাকে আবার মানুষ মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একজন সামরিক কর্মকর্তা আসুক, তাহলে সে যে দেশের এই বিশৃঙ্খলাটা দূর করবে। জিয়াউর রহমানের পরে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে, যখন ওই জাতীয়তাবাদী দলের একজন মন্ত্রী, যুবমন্ত্রী আবুল কাসেমের বাড়ি থেকে খুনি ইন্দু গ্রেপ্তার হলো, একজন পেশাদার খুনি, তখন মানুষ চাইলো যে এমন কোনো একটা প্রশাসক আসুক যে সমাজের এই বিশৃঙ্খলাগুলো, তার সাথে আরো অনেক বিশৃঙ্খলা সমাজে ছিল। জিয়াউর রহমান জাতির এই সমর্থন নিয়ে অনেক মুক্তিযুদ্ধ ফেরত সামরিক অফিসারদের হত্যা করেছেন, এবং তার প্রতিপক্ষ নির্মূল করবার জন্য আরো যা যা করা দরকার সেই সব কাজ তিনি করেছেন। তখনও আমরা জাতি ভেবে নিল যে মন্দের ভালো হিসাবে, যেহেতু কোনো রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যেহেতু বাকশাল করেছে, এবং জিয়াউর রহমান যেহেতু এইসব কাণ্ড করেছে, জাতীয়তাবাদী দল করে, বিএনপি করে মানুষকে রাজনীতির নামে অত্যাচার করেছে, বিপক্ষ মতকে দমন করেছে, ভিন্ন মতকে শক্ত হাতে দমন করেছে, খুন করেছে, এবং কোন রকমের ভিন্ন মত প্রকাশ করা যাচ্ছিল না, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ফলে জিয়াউর রহমান যেহেতু গেল, এবার তাহলে অন্য আরো একটু শক্তিশালী শাসক আসুক। তখন এলো লেফটেন্যান্ট জেনারেল এইচ.এম. এরশাদ পাকিস্তান ফেরত সামরিক কর্মকর্তা, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা দূরে থাক, এরশাদ ছিল পাকিস্তানে যে কমিশনটি গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধে জড়িত সেনা অফিসারদের বিচারের জন্য, তাদের সেই কমিশনের সদস্য ছিল। আমাদের এমন দুর্ভাগ্য যে আমরা তাকে ডেকে নিয়ে এলাম, বা আমরা তাকে একভাবে সম্মতি দিলাম যে মন্দের ভালো হিসাবে এরশাদ ঠিক আছে। এরশাদ এলো, এরশাদ এসে যা যা করা দরকার সেগুলো হলো। তারপরে তো আবার মন্দের ভালো হিসাবে বিএনপি এলো। তারপরে মন্দের ভালো হিসাবে আমরা গত 15 বছর দেখলাম যে বিএনপি যেহেতু রাজাকারদের সাথে থাকে এবং আল বদর, আল শামস এই সব জামায়াতে ইসলামের পক্ষে থাকে, ফলে মন্দের ভালো হিসাবে মুক্তিযুদ্ধের চেতনায় এই আওয়ামী লীগকে আমরা রাখতে পারি। 15 বছর মন্দের ভালো হিসাবে আওয়ামী লীগকে আমরা রাখতাম। এখন এই 15 বছর পরে মন্দের ভালো হিসাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের এখানকার যে উপদেষ্টা যারা আছেন, তাদেরকে আমরা দেখছি যেহেতু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপর কোনো আস্থা নেই, এবং আওয়ামী পন্থীদের রাজনীতি করবার কোনো সেই পাবলিকলি
জনসমক্ষে প্রকাশ করবারই কোনো সম্ভাবনা নেই, এবং তারা এমনই অপরাধ করেছেন, এতই ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছেন, এমনই 15 বছরে তারা এতটাই অতিষ্ঠ করেছেন জনজীবনকে যে তারা লুকিয়ে আছেন, পালিয়ে আছেন, এবং খোদ শেখ হাসিনাই আমাদের দেশ থেকে পালিয়ে আরেকটি দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এই মন্দের ভালো আজকের যেই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে নিয়ে কিছু কথা আমাদের একটু মনে হয় বলা দরকার। মন্দের ভালো হিসেবে আমরা মেনে নিয়েছে এবং তারা অনেকগুলো কাজ করছেন। খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশে সাম্প্রতিক সময় মৌলবাদ এবং মৌলবাদী কিছু শব্দ, ইসলাম ধর্মকেন্দ্রিক কিছু শব্দ, এইগুলোর এক ধরনের যথেচ্ছাচার আছে, যথেচ্ছ ব্যবহার আছে। আমি কয়েকটা বিষয় একটু আপনাদের উদাহরণ দিই। এই উদাহরণগুলো একটু দরকার, কারণ এই উদাহরণগুলো না থাকলে ঠিক আলোচনাটা একটা মন গড়া আলোচনা হয়ে যায়। কারণ যেহেতু এগুলোর বাস্তবে এক রকমের উদাহরণ আছে, সেই উদাহরণটি আমরা দিতে পারলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় কি কি সমিলতা আমরা যাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে শিল্প কলা সংক্রান্ত প্রতিষ্ঠানে, তাদের সাথে এই আমাদের এখানকার অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, বিশেষ করে উপদেষ্টার বিশেষ সহকারী যে মাহফুজ আব্দুল্লাহ, এবং যাকে বলা হচ্ছে যে সে মাস্টার মাইন্ড, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও পরিচয় করিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ভবনে, যে বিল ক্লিন্টন যে অ্যাসোসিয়েট, সেখানে যে অনুষ্ঠানটি হচ্ছিল সেখানেও বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিয়েছেন যে এরা এই তরুণরাই, এবং এই তরুণদের মধ্যে এরাই আসলে মাস্টার মাইন্ড, এবং এরাই প্ল্যান করে, এটা কোনো হুট করে লড়াইটা ঘটেনি, সংগ্রামটা ঘটেনি, এরা হচ্ছে এক রকমের পরিকল্পিত নিখুঁত প্ল্যান করেই আন্দোলনটি ঘটেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে নিখুঁত প্ল্যান করে জনসাধারণ আন্দোলনে নামে নেয়। জনসাধারণের 15 বছরের যে চাপ, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, অনাচার, সামাজিক এবং রাজনৈতিক দুঃশাসন, এই সবকিছু মিলে মানুষের জীবনে যে নাভিশ্বাস, সে মুক্তি চেয়েছিল তার নাভিশ্বাস থেকে। তো এই এদের মুখের ভাষা, এক রকমের ভাষা তারা প্রয়োগ করে। সেই ভাষাগুলোর মধ্যে এক ধরনের নির্দিষ্ট একটি সম্প্রদায়, ধরা যাক ইসলাম ধর্মের সম্প্রদায়ের যে সমস্ত ভাষা, ধরা যাক রুহানিয়াত, কিংবা ধরুন বলছে ইনসাফ, কিংবা বলছে যে ইমানদারিত্ব, এই শব্দগুলো আমরা ঠিক এই বাংলা ভাষায় যে প্রচলিত শব্দগুলো আমরা বলি, সেই শব্দগুলোর সাথে এক ধরনের সাযুজ্য খাটে না। মানে তার মানে কি, আমরা এই শব্দগুলো আমাদের এখানে উচ্চারিত হয় না, হয়, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে, যেহেতু তারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আছেন, তাদের মুখপাত্র হিসেবে যখন কেউ কথা বলেন, তখন ইনসানিয়াত, রুহানিয়াত, কিংবা ধরুন ইনসাফ, ইমানদারিত্ব, কিংবা দেখা গেল ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে এক ধরনের ঘটা করে আয়োজন, অথবা কাওয়ালি, হঠাৎ করে কাওয়ালি সংস্কৃতি শুনবার জন্য যে আয়োজন, কাওয়ালি গান, কাওয়ালি গান একটা ভিন্ন সংস্কৃতি হতে পারে, কিন্তু একই সাথে আবার অন্যান্য ধরনের যে সাংগীতিক আয়োজন, সেটা ধর্ম এবং পালা, শরীয়তি, মারিফতি, সেই সব জায়গাগুলো অনুপস্থিত থাকছে। আমি উদাহরণগুলো দিয়ে যাই, তারপরে আমি নিশ্চয়ই সারোজা নাহারিন কথা বলবেন। আমরা এই মন্দের ভালোর মধ্যে যারা যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছে, নজরুল ইনস্টিটিউটে নিয়োগ পেয়েছেন গীতিকবি, গায়ক, লেখক লতিফুল ইসলাম শিবলি। এই নজরুল ইনস্টিটিউটের পরিচালক হিসাবে, নির্বাহী পরিচালক হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন। এখন লতিফুল ইসলাম শিবলিকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, তিনি গীতিকবি, গায়ক, বিভিন্ন জনের জন্য গান লিখতেন। এখন তারপর তিনি বলছেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে, লতিফুল ইসলাম শিবলি, লেখক হিসাবে আমি সারা জীবনই বিদ্রোহী কবি নজরুলের মতো হতে চেয়েছিলাম। আমাদের প্রত্যেকেরই তাই চাওয়া থাকে। আমার লেখালেখির ভেতর যে দ্রোহ, বিদ্রোহের ছিটে ফোটা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস, সবকিছুর মূল অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম। স্বাভাবিক তো, আমাদের দেশে আমাদের জাতীয় কবি একজন বিদ্রোহী কবি। সেই কবির জন্য প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পাওয়াটা আমার লেখক জীবনের জন্য সম্মানের। ইনশাল্লাহ আমি ইমানদারিত্বের সাথে সর্বোচ্চ চেষ্টা করব নজরুলের কাব্য চেতনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে, বলেন লতিফুল ইসলাম শিবলি। আচ্ছা, কয়েকটা শব্দ আছে। নজরুল ইনস্টিটিউট, নজরুলের, তিনি বলছেন যে নজরুলের বিদ্রোহী যে চেতনা, সেটি তার সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস, এবং তার ভেতরে যে বিদ্রোহের সামান্য ছিটে ফোটা আছে, লেখার ভেতরে যে দ্রোহ আছে, সেটার পেছনেও মূল অনুপ্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং সেইখানে শব্দগুলো তিনি বলছেন আমার জন্য সম্মানের। ইনশাল্লাহ
আমি ইমানদারিত্বের সাথে সর্বোচ্চ চেষ্টা করব। এখন এই দুটো শব্দ ইনশাল্লাহ এবং ইমানদারিত্ব কাজী নজরুল ইসলামের সারা জীবনের রচনাবলীর মধ্যে, তার গানের মধ্যে কোথাও এই দুইটা শব্দ নাই। তাহলে নজরুলের এই চেতনা পাওয়ার সাথে সাথে লতিফুল ইসলাম শিবলি যে ইনশাল্লাহ এবং ইমানদারিত্বের শব্দ আমদানি করলেন, নজরুল ইনস্টিটিউটের একজন নির্বাহী পরিচালক হিসাবে সেই শব্দ উচ্চারণ করার মুসলমানি আবেগ, জোশ, এই জোশটা আপনাকে দিল কে? মানে এই জোশটা আপনি পেলেন কোথেকে? তো নজরুলের সারা জীবন এগুলো নাই। আচ্ছা, আমরা দেখি লতিফুল ইসলাম শিবলি একাধারে কবি, গায়ক, মডেল, ঔপন্যাসিক এবং অভিনেতা। লিখেছেন নাটক ও চলচ্চিত্রের চিত্রনাট্য। এদিকে কিন্তু ভীষণ মিল নজরুলের সাথে, কারণ নজরুল একাধারে কবি ছিলেন, গায়ক ছিলেন, লেখক ছিলেন, তারপর ধ্রুব নামের একটা চলচ্চিত্র অভিনয় করেছিলেন। সবই ঠিক আছে, মিলে যাচ্ছে। এবং নাট্যকার হিসাবে শিবলির প্রথম সারা জাগর নাটক তোমার চোখে দেখি, নিজের লেখা নাটক রাজকুমারীতে মির্জা গালিবের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন লতিফুল ইসলাম শিবলি। 90-এর দশকে 40, এটা ঢাকা টাইমসের নিউজ, 90-এর দশকে 400-টিরও বেশি গান লিখেছিলেন তিনি, 400-রও বেশি গান লিখেছেন, অনেক অনেক নজরুলের কাছাকাছি। আইয়ুব বাচ্চুর হাসতে দেখো গাইতে দেখো আমরা জানি, সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, মাকে বলিস, জেমসের জেল থেকে বলছি, প্রিয় আকাশী, বিবাগী, পালাবে কোথায়, মান্নান মিয়ার তিতাস মলম, গিটার কাঁপতে জানে, তপন চৌধুরী ও শাকিলা জাফরের তুমি আমার প্রথম সকাল, মাইলসের পলাশির প্রান্তর, সোলসের হাজার বর্ষা রাত সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা গীতিকবি শিবলি। এরকম আরো অসংখ্য কথা আছে তার সম্পর্কে। এখন এই যে গানের দীর্ঘ তালিকা, সেই তালিকার মধ্যে শিবলি নজরুলকে নিয়ে একটা গান লিখেছেন? কিংবা ধরুন আমাদের দেশে যে সমস্ত মানুষেরা লড়াই সংগ্রাম করেন, কোন লড়াইয়ের গান আছে এখানে? মানে এই যে আপনি বলছেন বিদ্রোহ এবং অনুপ্রেরণার উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাহলে এই কোথায়? আপনি যে বললেন যে এই যে দ্রোহ এবং বিদ্রোহের সামান্য ছিটে ফোটা যদি থাকে, আপনি তো লিখেছেন আমি কষ্ট পেতে ভালোবাসি। নজরুল তো কোনোদিন লেখেন নাই আমি কষ্ট পেতে ভালোবাসি। মানে নজরুলের তো কোথাও এইসব ভালোবাসার কষ্টে, যেই ব্যবস্থা থেকে কষ্ট এসেছে তাকে তিনি ভাঙতে চেয়েছেন, ছিন্ন ভিন্ন করতে চেয়েছেন। এই গেল লতিফুল ইসলাম শিবলির কাহিনী। আমরা দেখি আমাদের খুব চেনা মানুষ আমাদের লেখালেখি করেন এবং সাংবাদিকতা করতেন আর কি। এখন সেই মানুষটিরও তিনি নিয়োগ পেলেন বাংলাদেশের খুব বড় একটা সরকারি প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। তো প্রেস ইনস্টিটিউটে যখন তিনি কাজটা পেলেন, তো সেই কাজের মধ্যে তিনি নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত হলেন। যুক্ত হওয়ার পরে আমরা দেখতে পাই তারপরে যে ঈদে মিলাদুন্নবীর আয়োজনটি হলো, মানে সেপ্টেম্বরের 15 তিনি নিয়োগ পেয়েছেন, সেপ্টেম্বরের 17 তারিখ, সেপ্টেম্বরের 19 তারিখ তার যেই নিয়োগ, এবং সেই বিষয়ের আগে তিনি 15 তারিখ একটা কবিতা তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, ঘাসের মিলাদে, মানে ঘাসের মিলাদ হচ্ছে। দরুদের মতো বৃষ্টি আজ কাশ বনে, কেউ যেন ঘাসের মিলাদে আরশের জলদানি উপর করেছে বলে, গোলাপ জলের ছিটা এসে লাগে গালে। রুকু থেকে মাথা তুলে দেখি তিনি এসেছেন, রুকু মানে ওই যে নামাজের সেজদায় যায়, তৃণের দরিয়া ছেনে জাগিয়ে দিচ্ছেন নুয়ে পড়া সব ঘাসের হৃদয়, যেন এক ঐশী পাখোয়াল দরদের নম্র হাতে কুড়িয়ে নিচ্ছেন মানুষের রূহ থেকে ওরা ডানা ভেজা যত পাখি। কতগুলো শব্দ আছে। দরুদ, দরুদের মতো, যে দরুদ পড়া হয় ইয়ানবী সালাম আলাইকা কি কোনটা দরুদ, এরকম কি একটা আছে ইসলামী পরিভাষায়। আরশ মানে খোদার আসন আরশ, এই যে আরশের জলদানি থেকে উপর করেছে বলে গোলাপ জলের ছিটা এসে লাগে গালে। আহা, আমি ফারুক আসিফের ধর্মবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, তিনি সেটা বিশ্বাস করতেই পারেন, কিন্তু কতগুলো নৈকট্য এবং কতগুলো সমিলতা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাইছিলাম, সেজন্য এই উদাহরণগুলো দেয়া। এবার মাহবুব মোর্শেদ নামের আমাদের আরেকজন বন্ধু আছেন, কবি, লেখক এবং গল্পকার, বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচক, এবং তিনি প্রগতিশীলদের নিয়েও ভিডিও করেন, যেমন সমগীত নামের একটা গানের দল আছে, তাদেরও একটা ডকুমেন্টারি করেন।
এবং এবারের ঈদে মিলাদুন্নবীতে বিশেষ করে এই দুটোই আপনার নিয়োগ, তাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ সংবাদ সংস্থা বা সোর্স, সেটি সরকারি প্রতিষ্ঠান, খুব পাওয়ারফুল একটা জায়গা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, আপনারা গুগল সার্চ করে দেখবেন এদের কাজ কি, সেটিও খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী জায়গা এবং খুব স্পর্শকাতর জায়গা। মাহবুব মোর্শেদ লিখছেন, গোলাম মোস্তফার একটা কবিতা তিনি পোস্ট করেছেন তার ফেসবুকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়, আধারে ডুবিত সবই। চাঁদ সুরুজ আকাশে হাসে, সে আলোয় হৃদয় না হাসে, এলে তাই হে নবরবি, মানবের মনের আকাশে। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শকর হাজারবার। গোলাম মোস্তফা নামের একজনের লেখা কবিতা মাহবুব মোর্শেদ পোস্ট করেছেন তাদের সেপ্টেম্বরের 15 তারিখ। এখন এই মাহবুব মোর্শেদ এবং ফারুক ওয়াসিফ ঠিক 1 বছর আগের যে ঈদে মিলাদুন্নবী, সেখানে কিন্তু তাদের এই জাতীয় ঈদে মিলাদুন্নবীর দিনে এই জাতীয় কোনো কবিতাও নাই, এই জাতীয় কোনো লেখাও নেই। এখন এই যে শিবলি, মাহবুব মোর্শেদ এবং ফারুক ওয়াসিফ, আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কেউই তাদের সাথে শত্রুতা বোধ করছি না। আমরা যে জায়গাটায় যাচ্ছি, যেমন এই যে ভাষা, এই ভাষাগুলো কখন মানুষ ব্যবহার করে, ভাষার পেছনে একটা নির্দিষ্ট ভাষা এবং সেই ভাষা কি করে জনপরিসরে মানুষের মধ্যে এক ধরনের ভাবাদর্শগত প্রবাহ তৈরি করে দেয়। একটা ভাবাদর্শের পক্ষে যেই ভাষাটি তাকে নতুন করে বলা হয়, যেই ভাষাটির সাথে সে পরিচিত নয়, সেই ভাষা বলবার মধ্য দিয়ে কোন রাজনৈতিক উদ্দেশ্য কিংবা দৃষ্টিভঙ্গি কাজ করে। তো এই বিষয়ে সারোজার সাথে আমার কথা, সারোজা নাহারিন যেহেতু এই বিষয়গুলো নিয়ে তার এক্সপার্টিজ এবং তিনি পড়ছেন, তাই সারোজা নাহারিন নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে। ঠিক এক্সপার্টিজ বলা যায় না, আমি আগ্রহী বিষয়গুলো নিয়ে একাডেমিক পড়াশোনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম মার্ক্সবাদী, যেমন গ্রামশিয়ান বা আলথুজারের বিভিন্ন ধারণার সম্মুখীন হই। তো সেই তত্ত্বগুলো, সেই ভাবনাগুলোর আলোকে এই বিষয়টাকে আমরা একটু তলিয়ে দেখতে পারি। যেমন ভাষা রাজনীতির বাইরে না, ভাষা অরাজনৈতিক তো কখনোই নয়, বরং ভাষার একটা রাজনীতি আছে, তার একটা রাজনৈতিক অবস্থান আছে। আবার অন্যদিকে ধর্ম পালন মানুষের ব্যক্তিগত জীবন আচরণ, সেটা হতেই পারে, প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। কিন্তু পাবলিক রেটরিক বা পলিটিক্যাল রেটরিক বলেও একটা বিষয় আছে, যে একদল ব্যক্তি যারা রাষ্ট্রের শাসন কাঠামোর সাথে জড়িত, তারা যখন সম্মিলিতভাবে, যৌথভাবে একটা গোষ্ঠীর বিভিন্ন উচ্চারণ, বিভিন্ন ভাষা, শব্দ প্রচ্ছন্নভাবে জোরপূর্বক বাংলা ভাষার মধ্যে প্রচলিত করার একটা প্রচেষ্টায় লিপ্ত হয়, তখন কিন্তু তার মধ্যে আমরা একটা আধিপত্যবাদিতার ঘ্রাণ পাই। আমরা এভাবে ভেবে দেখতে পারি কিনা যে মার্ক্সবাদী দার্শনিক যেমন আলথুজার কি বলেছেন? আলথুজার বলেছেন যে রাষ্ট্র তার নিয়ন্ত্রণ জনপরিসরে টিকিয়ে রাখার জন্য 2 ধরনের হাতিয়ার ব্যবহার করে থাকে। একটা হচ্ছে দমনমূলক হাতিয়ার, আরেকটা হচ্ছে আদর্শিক বা ভাবাদর্শিক হাতিয়ার। রেপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। তো আমরা দেখেছি যে পূর্বের যে স্বৈরাচারী সরকার ছিল, তারা কিন্তু দমনমূলক হাতিয়ারটাই বেশি ব্যবহার করেছে। যেমন ভিন্নমত দমনের নামে তারা গুম খুন করেছে, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, রীতা দেওয়ান, শরীয়ত বয়াতের মতো ব্যক্তি যারা পালা গানের গায়ক, শিল্পী, তাদেরকে আটক করেছে, হেনস্থা করেছে। সে হচ্ছে একটা দমনমূলক ব্যবস্থা। কিন্তু অন্যদিকে আরেকটা হচ্ছে আদর্শগত ভাবনা। রাষ্ট্রের যে নিজস্ব একটা আদর্শ আছে, যেটা তার স্বার্থকে চরিতার্থ করতে সাহায্য করে, সেই আদর্শ জনপরিসরে ছড়িয়ে দেওয়ার কাজটি কারা করে? সিভিল সোসাইটি। আলথুজার কিন্তু এই ধারণাটা আসলে গ্রামশি, যিনি আরেকজন মার্ক্সবাদী দার্শনিক, তার ভাবনার উপর ভর করে সেটাকে আরো ইলাবোরেট করেছেন, বিস্তারিত করেছেন। আমরা একটি টার্ম প্রায়শই শুনে থাকি, হেজেমনি বিষয়টা কি? কেউ বলতে পারে এটা আধিপত্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই এটা আধিপত্যবাদ তো বটেই, কিন্তু আধিপত্যবাদিতার বাইরেও এটার একটা দুটো ধর্ম আছে। যেই ভাবাদর্শ সরকার বা একটা দেশের একটা রুলিং পার্টি
বা যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন ব্যক্তি যে ভাবাদর্শগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়, তারা প্রচ্ছন্নভাবে অবশ্যই বলপূর্বক সে কাজটি করে থাকেন, কিন্তু জনগণের সম্মতির ভিত্তিতেও সেই জিনিসটা হয়। জনগণ এক প্রকার সেটাকে গ্রহণ করে কমন সেন্স হিসেবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের যে বিগত সরকার ছিল, স্বৈরাচারী সরকার, তারা এটা খুব ব্যবহার করেছে, এটাকে পুঁজি করে, মানুষের আবেগকে পুঁজি করে, মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে তারা তাদের শাসন টিকিয়ে রেখেছিল এবং ওই যে মন্দের ভালো হিসেবে রয়ে গিয়েছিল, তাই না? তো তারা কি করত, 15ই আগস্ট শোক দিবস পালনের নামে সেই ভোর সকাল থেকে মাইকে উচ্চ স্বরে গান বাজানো শুরু করলো, তাদের প্রিয় প্লে লিস্ট। এখানে তো জনগণের কাছ থেকে জানতে চাইলে তাদের পছন্দের কিনা জোর করে এক প্রকার শোনানো, চাপিয়ে দেওয়া। এখন সবারই এটা ভালো লাগবে না, সবারই সবসময় সেটা শুনতে ভালো লাগবে না, এটা তো একটা শব্দ দূষণও বটে, কিন্তু মানুষের এক প্রকার সম্মতিও ছিল যে আহা, এটা মানুষটার বাবা মারা গেছে, তার একটা অবদান ছিল মুক্তিযুদ্ধের সময়, ঠিক আছে যাক, একটি দিন আমরা না হয় এই যে উৎপাতটা বা এই উচ্চস্বরে মাইকে গান বাজানোটা আমরা না হয় মেনেই নিলাম। এইটা হচ্ছে হেজেমনি, এই মুক্তিযুদ্ধের চেতনার হেজেমনি। তো সেই দিক থেকে দেখতে গেলে শাসন কাঠামোয় যারা থাকেন তারা বা সিভিল সোসাইটি যারা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের অংশ, তারা কিন্তু ভাষার ব্যবহারের মাধ্যমে একটা নির্দিষ্ট সংস্কৃতির কিছু শব্দকে যদি একটা ভাষার মধ্যে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং সংঘবদ্ধভাবে জিনিসটা প্রচারণা চালায়, তখন সেখানে আধিপত্যবাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সেটা এক প্রকার হেজেমনিও বটে। যেমন কিছু শব্দ আমরা এখন শুনছি, মাহমুদুজ্জামান বাবুও বলেন, রুহানিয়াত বা নাফসানিয়াত, খারিজি, ফাসিক, তাহলিল, মাসলক বা মাসলক, এই শব্দগুলো, প্রশ্ন হচ্ছে এই শব্দগুলো কি জনগণের ভাষার অংশ? এগুলো কি অর্গানিক উপায়ে ভাষার মধ্যে এসেছে? এখন একটি ব্যক্তি যখন এই শব্দ ব্যবহার করেন সেটা হতে পারে একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এই শব্দগুলো ব্যবহার করছেন এবং তারা একটা ক্ষমতার মধ্যে আসেন, তাদের নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্সি আছে, আবার অন্যদিকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু হুজুরা মোল্লারা সমাবেশ করছে, এগুলোও হচ্ছে। বিভিন্ন মানুষের কিছু গুজব, কোনো কিছু অসমর্থিত তথ্য থেকে বা সমর্থিত তথ্য যেটাই হোক, মানুষের মধ্যে একটা ভীতিও তৈরি হয়ে গেছে যেন একটা মোল্লার রাইজ হতে পারে, উত্থান ঘটতে পারে বা কিছু একটা ঘটছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এরই সাথে আবার যারা সমাজ সংস্কার করার পথে নেমেছেন তাদেরও কিছু ভাষার ব্যবহার লক্ষণীয়। তো যেই ব্যক্তিটি, মধ্যবিত্ত লোকটি বাজারে যান, তার কি মুখের ভাষা রুহানিয়াত, নাফসানিয়াত? তিনি বা যিনি সবজি বিক্রি করেন বাজারে, সেই বাজারে তিনি কি ইমানদারিত্বের শব্দটি ব্যবহার করে থাকেন? তাহলে আবার আরেকটি শব্দ যেমন মাহমুদুজ্জামান বাবু বলছিলেন, মাস্টার মাইন্ড। তো মাস্টার মাইন্ড শব্দটি যে ব্যবহার করা হচ্ছে, যে যার ক্ষেত্রে একটি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, অবশ্যই আমরা দেখে থাকবো, আমরা যদি একটু লক্ষ্য করে থাকি, আমাদের যে জুলাইয়ের গণ আন্দোলনটি হয়েছিল, গণ অভ্যুত্থানটি হয়েছিল, মাহফুজ আব্দুল্লাহকে বলা হচ্ছে। হ্যাঁ, মাহফুজ আব্দুল্লাহকে বলা হচ্ছে। এখন সে তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা, তার বিশেষ সহকারী। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে গণ আন্দোলনটা, অভ্যুত্থানটি হয়েছিল, সেটা তো আসলে অনেক মানুষের বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, আদর্শ, সমস্ত কিছুর ভেদে কিন্তু সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। এখানে যখন একটি একক ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলা হয়, তখন কেন তাহলে মাস্টার মাইন্ড শব্দটি যারা প্রয়োগ করছে সেই ব্যক্তিটিও নিজেকে ব্যাখ্যার ক্ষেত্রে সেই ট্যাগটি ব্যবহার করেছেন। তাহলে মাস্টার মাইন্ড শব্দের আবিধানিক অর্থটি কি? সেই আবিধানিক অর্থটি এই যে একজন ব্যক্তি যিনি একটা সার্টেন এজেন্ডাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন। তাহলে সেই মাস্টার মাইন্ড যিনি বলছেন, তার ভাষাগুলোর দিকে আমরা লক্ষ্য করি, তার ভাষার মধ্যে এক প্রকার ইসলামিকীকরণ আছে। ভারতে যেমন হিন্দুত্ববাদী একটা আগ্রাসন আছে, একটা আধিপত্য আছে, এখানেও কি সেরকম ইসলামিকীকরণের একটা প্রয়াস দেখতে পাচ্ছি আমরা? তারপর তারা চাইছেন কি গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে, যেটা সত্যি খুবই সাধুবাদ পাওয়ারই যোগ্য।
কিন্তু সেই সভা সমাবেশে আমরা দেখছি বক্তারা বা আমাদের সেই তরুণ সমন্বয়কেরা অনেকেই বা একজন ব্যক্তি তিনি বলছেন যে আমরা খুবই আহ্লাদিত, আমাদের এই সভায় বিভিন্ন পার্টি ভাবনার পলিটিক্যাল আইডিওলজির রিপ্রেজেন্টেটিভ আছে, আওয়ামী লীগ আছে, পুরনো আওয়ামী লীগ নেতাকে আমরা দেখতে পাচ্ছি, বা জামাত আছে, আমরা দেখতে পাচ্ছি হেফাজত ইসলামেরও রিপ্রেজেন্টেশন। তাহলে বোঝা যাচ্ছে সেটা একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরির প্রচেষ্টা। কিন্তু সেখানে কারা কারা বাদ পড়েছে, অ্যাবসেন্সটা কি, অনুপস্থিতি কাদের? সেখানে কি কোনো কৃষক শ্রমিকের নেতা আছে? সেখানে কোনো বামপন্থী দলের কাউকে ইনভাইট বা আমন্ত্রণ জানানো হয়েছে? কেন হয়নি? কিসের ভয়? তারা এসে কথা বলতেই পারে। কথা বলাই যদি আমরা চাই যে আমরা মানুষের মত প্রকাশে স্বাধীনতা দিব, তাহলে তারা আসুন না, তারা কথা বলুন, ডায়ালগ হোক, এরপর আপনারা সবার ভাবনার ভিত্তিতে গ্রহণ করুন বা বর্জন করুন। কিন্তু এই যে কৃষক শ্রমিক, তাদের ভাবনা, তাদের শোষণের ইতিহাস বা দাবি দাওয়াগুলো নিয়ে কারা কথা বলে? তাহলে এই ব্যক্তিদেরকে আপনারা যখন সিলেক্টিভলি অপসৃত করবেন এবং আপনাদের পছন্দের কতজন মানুষদেরকে বা আইডিওলজিদেরকে গণতন্ত্রের নামে রিপ্রেজেন্ট করবেন, সেটা কি পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশনকেই চিহ্নিত করে না? এটা খুব খুব দারুণ একটা কথা সারদা নাহরিন বলছিল। যেমন আমার কালকে মনে হচ্ছিল, আপনারাও খেয়াল করেছেন, যে সাম্প্রতিক সময় গার্মেন্টস শ্রমিকদের 18 দফা দাবি, তো দীর্ঘদিন থেকে দাবি দেওয়া তারা করছিলেন। এই যে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা, আমরা এর আগের লাইভেও বলেছি যে কি অমানসিক এবং মানে অসুস্থ পরিবেশে তাদেরকে কাজ করতে হয় এবং কি বৈরী একটা অমানবিক জায়গা এবং কোন রকমের। এবং গতকাল আমি দেখছিলাম যে পৃথিবীর দেশ, মানে যত যে সমস্ত কর্মক্ষম দেশ বা যারা কাজ করেন শ্রমিকরা, শ্রমিক শুধু না, সবচেয়ে বেশি কর্মঘণ্টার দেশ হচ্ছে বাংলাদেশ। মানে কর্মঘণ্টা বলতে আমরা যেটা বুঝছি যে সপ্তাহে কত ঘন্টা, 40 ঘন্টা কাজ করে এখানে। মানে আমি কানাডার কথা বলছি, কিংবা ইউরোপের যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গাতে, মানে 8 ঘন্টা হচ্ছে কাজের মানে স্ট্যান্ডার্ড একটা টাইম। 8 ঘন্টার বেশি সে কাজ করবে না। সে কারণে সপ্তাহে 40 ঘন্টা, যেহেতু তাদের এখানে ছুটি তাদের দেয়া হয় শনিবার এবং রবিবার, এই সাপ্তাহিক ছুটি 2 দিন। তো সেই নিরিখে বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি কর্মঘণ্টার দেশ, সবচেয়ে বেশিক্ষণ কাজ করতে হয়। সেদিক থেকে গার্মেন্টস শ্রমিক যারা, তৈরি পোশাক শিল্পের যারা শ্রমিক, তাদের তো মানে এটা কোনো আলোচনার বিষয়ই রাখে না, কারণ এগুলো আমাদের আলোচনার বাইরে পড়ে থাকে। আমরা সেই গভীরে, সেই সংকটের তীব্রতা এত যে সেখানে যেতেও আমাদের ভয় লাগে, মানে আমরা এড়িয়ে যাই। যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহী নন তাদের কথা বলছি। কিন্তু এই যে 18 দফা দাবি বাস্তবায়িত হলো, তাদেরকে বলা হবে এবং তাদেরকে বলা হলো যে এরপর থেকে শ্রমিকরা, আসিফ যে উপদেষ্টা, তিনি বললেন যে আমরা সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো, মালিক পক্ষের সাথে গার্মেন্টস শ্রমিকদের যে দাবি দেওয়া যারা করছেন তাদেরটা মেনে নেওয়া হলো, গণমাধ্যমে তাই এসেছে, আমরা তত বিস্তারিত জানি না। কিন্তু যতটুকু বিস্তারিত জানি ওই ঘোষণার মধ্য থেকেও সেটাও জানা যায় যে তাদের এই যে ন্যূনতম মজুরি, তারা যেটা দীর্ঘদিন থেকে দাবি করছিলেন 25,000 টাকা, সেইটা বাস্তবায়িত হবে 6 মাস পর থেকে। মানে সেটা নিয়েও কথা হবে, আদৌ সেটি বাস্তবায়িত হবে কি হবে না পরের কাহিনী, আমি অত ডিটেল বলতে পারবো না। কিন্তু সেটা কি কারণে, মানে এখন রাত্রেবেলা নাইট শিফটে যদি কাজ করে সেটা বাড়ানো হবে। এবং তাদের আরেকটি সুনির্দিষ্ট বিষয় তাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদেরকে, শ্রমিকদেরকে বলা হয়েছে যে তাদের যদি কোনো বিক্ষোভ হয়, দাবি দেওয়া হয়, তাহলে রাস্তায় যাওয়া যাবে না, ভেতরে থেকে করতে হবে, মানে ভেতরেই করতে হবে, ভেতরে মানে গার্মেন্টস এর ভেতরেই দাবি দেওয়া করতে হবে, রাস্তায় গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না। এবং সাধারণ জনস্বার্থ তাদের পক্ষেই যাবে, মালিকের পক্ষের কথা। কারণ গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় বেরোলেই যেন সমস্ত যানজট তৈরি হয় এবং গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় বেরোলেই যেন সমস্ত রকমের বিশৃঙ্খলা এই শহরের মধ্যে বা বড় বড় শহরগুলোতে তৈরি হয়। চিত্রিত হয়েছে এইভাবে। তাহলে আজকের শুক্রবার ঢাকা শহরে যারা বেরিয়েছিলেন, তাহলে বাটা সিগন্যালের মোড়ে আমার এক বন্ধু পোস্ট করেছে, কিংবা নিউ মার্কেট মসজিদের মোড়ে, বাইতুল মোকাররমের সামনে যে যানজটটা তৈরি হয়েছিল, কি জন্য তৈরি হয়েছে? সেখানে কি গার্মেন্টস শ্রমিকরা এসেছিলেন? এখন ধরুন মৌলানা মামুনুল হক যে ভাষায় কথা বলেন, যেমন সারদা নাহরিন ভাষার রাজনীতি নিয়ে বলছিলেন, একটা আধিপত্যবাদী, একটা আগ্রাসী মনোভাব এবং নির্দিষ্ট একটা সম্প্রদায়ের ভাষার কথা তারা বলছে। সারদা নাহরিনের সাথে সেটিও আমরা গত লাইভের পরপর আমরা আলোচনা করছিলাম যে আমরা হঠাৎ করে দেখলাম
যে একটা নির্দিষ্ট ভাষার সাংস্কৃতিক আয়োজন খুব সাড়ম্বরে হচ্ছে। সেটা কিরকম? ধরুন কাওয়ালি শোনা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, কাওয়ালি সংস্কৃতি। এই কাওয়ালি শব্দটা কিন্তু, কাওয়ালি সঙ্গীতটা কিন্তু আমাদের এখানকার না। মানে এটা যদি হয় এটা পাকিস্তান অঞ্চল, পাঞ্জাব অঞ্চল এবং তাদের ওই সমস্ত অঞ্চল। কাওয়ালির ভাষা বাংলাও নয়। মানে বাংলা ভাষায় কাওয়ালি, বাংলা ভাষায় গজল লেখা হয়েছে, সেটি প্রথম লিখেছেন কাজী নজরুল ইসলাম। গজলটাও বাংলা ভাষার কোনো আঙ্গিক নয়, বাংলা সঙ্গীতের কোনো আঙ্গিক নয়। তাহলে বাংলা সম্পর্কিত, তার মানে কি আমরা শুধুমাত্র বাংলার মধ্যেই থাকতে যাচ্ছি? আমি সেটা বলি, আমাদের দুজনের কারোরই সেই মতটা নয়। সাংস্কৃতিক আদান প্রদানটা ঘটতেই পারে, কিন্তু খেয়াল করলে দেখব যখন এই কাওয়ালির হিড়িকটা চাপলো এবং কাওয়ালির হিড়িকটার মধ্য দিয়ে একটা ঘটনা ঘটে গেল, এটা আমাদের অন্য বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছেন, এর উদ্বেগজনক। কাওয়ালি চললো, মিরপুর বাংলা কলেজে যে কাওয়ালি গানের অনুষ্ঠানটি হলো এবং পত্রিকায় ছবিটি বা ফেসবুকেই আমি দেখলাম, এটা আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন, আমরা সবাই পারি। মিরপুর বাংলা কলেজে অডিটোরিয়ামে যে কাওয়ালি অনুষ্ঠান হচ্ছে, সেক্ষেত্রে মেয়েদের সামনে একটা সাদা পর্দা টেনে দেওয়া হবে, মানে মেয়েরা আড়ালে থাকবে। এ কি ধরনের সংস্কৃতি ভাই? এই তো কয়দিন আগে, মানে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একসাথে কাতারবন্দি হয়ে সমস্ত পর্দা টর্দা এইসব সরিয়ে রেখে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে এই বাংলাদেশটা করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার করা হলো। আর তোমরা এইসব তত্ত্বাবধায়ক সরকারের এই তরুণ যুবক উপদেষ্টারা এসে এই সমস্ত কি তামাশাটা শুরু করলে হবে? কারণ কাওয়ালি সহ পর্দা দিচ্ছ কেন? আচ্ছা, তাহলে যদি ইসলামী ভাবধারার গানই করতে হয়, তো ধরে নিলাম ব্যান্ড সংস্কৃতি হবে, তারপরে কীর্তন হবে, তাহলে কীর্তন পালা গান করো, জারি গান দাও, কুদ্দুস বয়াতি বা ইসলাম উদ্দিন পালাকারের অনুষ্ঠান করি চলো। অথবা শরীয়ত বয়াতি বা রীতা দেওয়ান যে শরীয়তি মারেফতি গান তারা করতেন, সেখানে ইসলামী ধরনেরই গান, কিন্তু সেখানে সৃষ্টি তত্ত্ব নিয়ে বাহাস আছে, বিতর্ক আছে। সেটা আমাদের এই বাংলা সংস্কৃতির আবহমান যে ধারা, শরীয়তি মারেফতি যে তত্ত্ব, লোক সঙ্গীতের যে ধারা, সেই ধারাটির মধ্যে সম্পৃক্ত। তাহলে কাওয়ালি গান যেখানে চলবে, তাহলে একইভাবে উদ্যোগ নিয়ে চলুন যে শরীয়তি মারেফতি গানের, যেই গানের জন্য রীতা দেওয়ান এবং শরীয়ত বয়াতি এই দুজন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কারাবন্দী হলেন স্বৈরাচারী শাসনের আমলে, তাহলে সেই স্বৈরাচার গেল। তাহলে সেই স্বৈরাচার যাওয়ার পরে যে গণতান্ত্রিক ব্যবস্থাটি এলো, তাহলে মুক্তবুদ্ধির চর্চাটা ঘটুক, সকল সংস্কৃতির উদ্বোধনটা ঘটুক। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে, শিল্প সংস্কৃতির যে প্রতিষ্ঠানটা, আমি একটা জিনিস সারদার সাথে একটু যুক্ত করতে চাই। সারদা যে ভাষার আধিপত্যবাদের কথা বলছেন এবং যাদেরকে দিয়ে বলছেন, এখন মাহফুজ আবদুল্লাহর ওই রুহানিয়াত কিংবা খারিজি এই ভাষার সাথে লতিফুল ইসলাম শিবলি, যিনি নজরুল ইনস্টিটিউটের ডিরেক্টর, নজরুল ইনস্টিটিউটের পরিচালক, তার ইনসাফ এবং ইমানদারিত্বের কি খুব পার্থক্য আছে? কিংবা ধরুন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের যে নির্বাহী পরিচালক হলেন ফারুক ওয়াসিফ, তাকে তো আমি বাম ঘরানার মানুষ হিসাবেই চিনি। এখন তিনি যখন বলছেন যে দরুদ আমার রুকু থেকে উঠে যায়, এটা কি ধরুন একজন অন্য সম্প্রদায়ের মানুষ যে কবিতা পাঠ করে, তাকে যখন আপনি শেখান, মানে এইটা ভাষার কিভাবে বিনিময়টা ঘটে যাবে, ঐক্যটা ঘটে যাবে। তার মানে কি আমাদের এরকম যে আমরা যদি শক্তির প্রতীক হিসাবে হিন্দু ধর্মের কালীর প্রতিমূর্তি দেখি, তো সেক্ষেত্রে আমাদের এই মুসলমান বন্ধুরা যারা এইসব সাধারণভাবে ধর্মপ্রাণ, তারা নেবেন কালী যে একটা শক্তির প্রতীক হিসাবে, একটা সংস্কৃতির প্রতীক হিসাবে? মানে বিষয়টা হচ্ছে যে মানুষ যখন শিল্প চর্চা করবে, কাব্য চর্চা করবে, সেখানে মানুষ বিভিন্ন ধরনের উপমা ব্যবহার করতেই পারে। সেটা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নেয়া রেফারেন্স বা মিথোলজিক্যাল ব্যাপার থাকতেই পারে। এবং নজরুল এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ, নজরুল করেছেন, নিশ্চয় নজরুল একই সাথে শ্যামা সঙ্গীত করেছেন, নজরুল একই সাথে তোরা দেখে যা আমিনা মায়ের কুলেও করেছেন। হ্যাঁ, কিন্তু তখন বিষয়টা তখন চোখে পড়ে যখন হঠাৎ করে এর একটা জোয়ার আসে এবং যারা ক্ষমতায় আছেন তারা এই বিষয়গুলো খুব বেশি বেশি করে হাইলাইট করে, এটা এক প্রকার চাপিয়ে দেওয়ার মতো করে ব্যবহার করে। তখন না তাদের এর বিপরীতে, এর পিছে একটা রাজনৈতিক অভিপ্সার আভাস পাওয়া যায় নিশ্চয়ই। হ্যাঁ, আবার অন্যদিকে আমরা যে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, সেখানে আমরা চাই ডায়ালগ তৈরি হোক, বাহাস হোক,
তাহলে কেন রীতা দেওয়ান, শরীয়ত বয়াতের মতো মানুষরা এসে তাদের শরীয়তি মারফতি লাইনের পালাগান করবে না? কারণ সেটা তো একটা ওরাল লিটারেচার, আমাদের এখানকার সেই আদিকাল থেকে চলে আসছে এই গণতান্ত্রিক সংস্কৃতি। একদম তাই। এখন সেই কারণে আমরা আজকের যে বিষয়টির অবতারণা করলাম, এটি কারো প্রতি, আমি আবারও বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধের যে শিক্ষা তারা সেই ব্যবস্থাটি করবেন, কিংবা চাকরি ক্ষেত্রে যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যেই একরকমের অধপাত ছিল, কোটা ছিল, সেগুলো থেকে মুক্ত হওয়ার লড়াইটাই মানুষ করেছে। আমরা একটা ফেসবুকে বেশ কিছু এরকম অনেকেই সেগুলো উদ্ধৃত করেন, যেমন মুগ্ধ, আমাদের সেই বীর তরুণ যিনি পানি লাগবে পানি পানি দিচ্ছিলেন, সেই পানি দিতে দিতে মুগ্ধ যে শহীদ হলেন এবং আবু সাইদ যে বুক চিতিয়ে দাঁড়ালেন, এই সময়গুলো থেকে আপনারা এই স্লোগানটা দিয়েছিলেন যে এই মাস্টার মাইন্ড কিংবা সহকারী মাস্টার মাইন্ড, মানে মাস্টার তো আমি শিক্ষক হিসাবে মনে করি, এখন এই সহকারী শিক্ষক কিংবা অমুক শিক্ষক, তো মাস্টার সাহেবরা কি আপনারা তখন সেই স্লোগান দিয়েছিলেন যে ইনসাফ কায়েম করার জন্য আমরা আন্দোলন করছি? কিংবা এই স্লোগান কি আপনারা দিয়েছিলেন যে ইমানদারিত্বের সাথে আমরা লড়াই করব? তাহলে তখন সাধারণ মানুষ অংশ নিল, রিক্সাওয়ালা মামা তিনি সেলুট দিয়ে দাঁড়িয়ে থাকলেন, 100-রও অধিক শ্রমিক শ্রেণীর লোক মারা গেছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। তো মাস্টারমাইন্ড তাহলে কেন একজন একক ব্যক্তি হবে? এটা তো আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এটা একটা যুদ্ধবদ্ধ অংশগ্রহণ উদ্যোগ ছিল। তাহলে যৌথের এই অংশগ্রহণকে যেমন করে অস্বীকার করছি আমরা, তাহলে যৌথের যে আকাঙ্ক্ষা, তাহলে সেই যৌথের আকাঙ্ক্ষা থেকেও দৃষ্টিটাকে সরিয়ে দিচ্ছি আমরা। তাহলে মোটা দাগে কয়েকটি সংস্কার, এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বলছেন আপনারা ক্ষমতা সবসময় থাকবেন, মানুষ চায়ও না আপনাদের সবসময় থাকুন, কারণ একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সংস্কার, তারপরে অন্যান্য যে সমস্ত বিষয় আপনারা সংস্কার করতে চেয়েছেন সেগুলো অবশ্যই করতে হবে এবং সেগুলোর জন্য মানুষের সায় আছে আপনাদের প্রতি, এবং আমরাও চাই, আমরাও আপনাদের প্রতি তাকিয়ে আছি যে আপনারা সেগুলো করুন। কিন্তু সতর্ক করে দিই একটা বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশটার যদি আপনারা মনে করে থাকেন, যদি আপনাদের ধারণা থাকে যে বাংলাদেশে এরকম করে একটা ধর্মের জিকির তোলা যায় বা আওয়ামী বয়ান হচ্ছে ৭২-এর সংবিধান, এই সমস্ত কথাবার্তা যত কম বলবেন তত মঙ্গল। কারণ ৭২-এর সংবিধানটা আওয়ামী বয়ান ছিল না, মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে একটু পড়ুন, সেটা উদ্দেশ্য প্রণোদিত হবে, কথা বলার কোনো দরকার নেই। আপনি সংবিধান বিশেষজ্ঞ নন, ডক্টর আলী রিয়াজকে যদি বলেন, তাকে এনেছেন সংবিধান সংশোধনের সংস্কার কমিটিতে, শাহদিন মালিককে বাদ দিয়ে আলী রিয়াজকে যুক্ত করা হয়েছে। কোথাও কোথাও একটু আমেরিকার গন্ধ মানুষ পায়, আগে যেমন ভারতের গন্ধ পাওয়া যেত, আপনাদের কিছু কিছু কাজে একটু আমেরিকা, কার সুবিধা হয় বাংলাদেশটা একটু ধর্ম জিকির তুললে, মানে কার কার সুবিধা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে, কাদের সুবিধা হয়? বাংলাদেশ একটা ধার্মিক রাষ্ট্র, বাংলাদেশ একটা মুসলমান রাষ্ট্র, বাংলাদেশ একটা উগ্র মামুনুল হক তালেবানদের মতো। এই মামুনুল হক বললেন যে কালকের সমাবেশে, আজকের সমাবেশ, তো মামুনুল হক বলছেন যে যেসব নারীদের শরীর অনাবৃত থাকবে সেই অনাবৃত অংশে আলকাতটা মেখে দেওয়া হবে। জুতা পেটা করা উচিত না? কারণ এই কিছুদিন আগে জেলখানায় ছিল এই নারী কেলেঙ্কারির জন্য, নারীর সাথে দুর্ব্যবহার করার জন্য। তাহলে মামুনুল হক যখন এটা বলছেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই কথাটা বললেন না কেন যে মামুনুল হক এক থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব তোমার? তাহলে বাংলাদেশের নারী, এই নারীরা অংশ নিল, তাহলে এই মামুনুল হক তখন এই রাজনীতির মধ্যে ছিল না, এই আন্দোলন লড়াই সংগ্রামের মধ্যে তার কোথাও টিকিটিরও দেখা মেলে ছিল। এই শিবির যেমন মিশে ছিল, বলছে আমরা মিশে ছিলাম, আমরা হেলমেট পরেছিলাম। তাহলে ইসলামপন্থী কোনো একটা দল এরকম চাতুর্যের সাথে ছাত্রলীগের মধ্যে মিশে থাকতে পারে, বোঝা যায় কি জাতের ইসলাম গোলাম আজমরা কায়েম করবে কিংবা গোলাই আমিরিরা কায়েম করবে, এবং কি ইসলামের চর্চা তারা করে। সুচতুর, মানে এক ধরনের চতুর ধূর্ত, এই দিয়ে ইসলামের লড়াই, তার মানে তোমরা ইসলাম নও। আর যেই প্রবণতাটা আছে এই ভাষা এবং ভাষার যে রাজনীতি, সারোজান হারিম যেটি বারবার লক্ষ্য করানোর চেষ্টা করলেন আমাদেরকে, এবং আমরা যে বলছি যে মন্দের ভালো, এই বোধ থেকে একটু বেরিয়ে যেতে হবে। ভালো না থাকলে সোচ্চারিত কণ্ঠে আমাদের জন্য বলতে পারা যায়, আমরা যদি বলতে পারি এটা ভালো না, আমাদের ভালো দরকার, আমাদের এই মন্দের ভালোর বিলাপ, এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরোতে পারতে হবে। সেটাকে আমরা এক রকমের সাংস্কৃতিক অবক্ষয় হিসেবেই দেখি, যে ভালো যদি না থাকে তাহলে সেটা তো ভালো নাই। তাহলে এই শূন্যতাটা যত তীব্রভাবে আমরা উচ্চারণ করতে পারি, বামপন্থীদেরকে, বাম প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে এই অন্তর্বর্তীকালীন সরকার সচেতনভাবে দূরে ঠেলিয়ে রেখেছে।
কালকে একটা অনুষ্ঠান দেখছিলাম, খালেদ মহিউদ্দিন যে অনুষ্ঠানটি করেন ঠিকানা, নিউ ইয়র্ক থেকে ঠিকানার মিডিয়াতে, এবং সেখানে সাক্ষাৎকার দিচ্ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ, তেল গ্যাস বন্ধ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। এই যে আনু মোহাম্মদ দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি, এবং এই আনু মোহাম্মদকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনাকে কি অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা এইসব নিয়োগ টিয়োগ এর মধ্যে কি আপনাকে ডাকা হয়েছিল, আপনি কোনো আমন্ত্রণ পেয়েছিলেন? তিনি হেসে ফেলছেন, বলছেন যে আমার তো যাওয়ার ওরকম ইয়েও ছিল না, বা আমি যেতেও চাই না, কিন্তু আমাকে কেউ ডাকে নাই। রেজওয়ানা হাসানকে ডেকেছে, রেজওয়ানা হাসান গেছে। এখন এই সুনির্দিষ্টভাবে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির এবং বিজ্ঞান মনস্ক সামাজিক দর্শনের যে মানুষেরা আছেন, রাজনৈতিক শক্তি আছেন, সাংস্কৃতিক মহলটি আছেন, তাদেরকে বাদ দিয়ে যে কাজটি আপনারা করছেন তাতে একটা উদ্দেশ্যমুখীনতা টের পাওয়া যায়। এবং আমি শেষে এই কথাটা আমরা একটু বলে দিই, গোয়েবলস নামের একটা, এই জোসেফ গোয়েবলস নামের একটা পিশাচ ছিল মানব ইতিহাসে, হিটলারের অন্যতম সহযোগী, এবং গোয়েবলসের সেই বিখ্যাত উক্তি সবাই আমরা ইতিহাস থেকে শুনে নিতে পারি। গোয়েবলস বলতেন, একটা ভুল বা মিথ্যাকে যদি 10 বার বলা হয়, ক্রমাগত বলা হয়, তাহলে একটা সময় সেটা ঠিক এবং সত্যিতে রূপান্তরিত হয়। গোয়েবলসের এই তত্ত্বকথার মধ্যে ছিল যে এই কথাগুলো এমন কাউকে দিয়ে বলাও যাদের একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। তাহলে সোশ্যাল স্ট্যাটাস সম্পন্ন, যে স্ট্যাটাস সম্পন্ন, কোট আনকোট স্ট্যাটাস সম্পন্ন মানুষদের দিয়ে এই প্রোপাগান্ডার অনেকগুলো কথা বলানো যায়। তাহলে প্রোপাগান্ডার অনেকগুলো কথা বলানো যায়, এই কাদেরকে দিয়ে আপনারা বলাচ্ছেন? যাদেরকে নিয়োগ দিচ্ছেন, যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, তারা কি এই চুক্তিতে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন যে আপনারা ওই মাহফুজ আব্দুল্লাহর যেই উচ্চারণ, রুহানিয়াত ইনসানিয়াতের মতো করে দরুদের মিলাদ, ঘাসের মিলাদ এইসব কবিতা লিখবেন? তারা কি এই কারণে গোলাম মোস্তফার ইয়া নবী সালাম আলাইকা কবিতা লিখবেন মাহবুব মোর্শেদ অথবা ফারুক আসিফ, অথবা লতিফুল ইসলাম শিবলি নজরুল ইনস্টিটিউটের ডিরেক্টর হয়ে বলবেন আমি ইনসাফ কায়েম করতে চাই এবং ইমানদারিত্বের সাথে আমার উপর দেওয়া দায়িত্ব অর্পণ করতে চাই, সারা জীবনে যে আমি কষ্ট পেতে ভালোবাসি ছাড়া কোনো গান লেখেন নাই? তাহলে এটি কি আপনাদের পারস্পরিক চুক্তি? এখন এই চুক্তিটা যদি হয়, তাহলে আমরা অন্য আমাদের বন্ধুদেরকে চাইবো যে আমাদের জন্য এই বিষয়ে একটা সচেতনতা থাকে, একটা সাংস্কৃতিক প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারি, আমাদের জন্য একটা সতর্ক অবস্থান থাকে। এইসব বিষয়ে আমরা যেহেতু দুজন মিলে ভাবি, আমাদের বন্ধুদের সাথে কথা হয়, সেই ভাবনাগুলো নিয়ে আপনাদের সাথে বিনিময় করতে এই সাংস্কৃতিক অবক্ষয় পর্ব 6 ছিল আজকে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা দুজনই আর একটা পর্ব নিশ্চয়ই আপনাদের সাথে করবেন। মতামতগুলো যদি আপনারা লিখে পাঠান মন্তব্যের ঘরে, আমরা এই পরের পর্বটাতেও সেই বিষয়গুলো আনতে চাইব। কিন্তু আবারও বলি যে মুগ্ধর কথা মনে রাখি, আমাদের যে শ্রমজীবী মানুষটি মারা গেছেন, যাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, পুলিশ পুড়িয়ে মেরেছিল গুলি করার পরেও, আমরা তাদের কথা মনে রাখি, আমরা আবু সাইদের কথা মনে রাখি। তার পেছনে আরো যারা ছিলেন, শহীদ রুমির কথা মনে রাখি, 71 সাল, 90-এর আন্দোলনে জাফর জয়নাল, কাঞ্চন, মোজাম্মেল শাহ, দীপ আলী শাহাদের কথা বলি, তারপরে ডাক্তার মিলন, তারপরে জাহেদ, এই সবার জিহাদ, এদের কথা মনে রাখি। আমরা আসলে আত্মবলিদান করি কিন্তু আমাদের দেশটা পাই। সুতরাং এখানে দাঁড়িয়ে ভিনদেশী কোনো সংস্কৃতি চর্চার এই চেষ্টাটি করবেন না, অপচেষ্টাটি করবেন। তাতে কি হবে জানেন? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ইতিহাসটা আছে আমাদের দেশে। তো অন্তর্বর্তীকালীন সরকারি সব নন, কিন্তু তারপর এটা যাবে, নির্বাচিত সরকার আসবে, আপনাদের কিন্তু বাংলাদেশেই অন্যান্য লেখালেখি কাজই করতে হবে, কিন্তু এগুলো কিন্তু ডকুমেন্টেশন থেকে যায়। ফলে এগুলো জবাবদিহি করতে হবে, কারণ সেই জবাবদিহির জন্য ইতিহাস এবং সময় খুব বড় প্রশ্নকর্তা। সে এসে প্রশ্ন করবে এবং প্রধানত শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়ে প্রশ্ন করবে। শোষিত মানুষের জয় হোক। আমরা সবাই মিলে মানবতার পক্ষে থাকি, প্রতিবাদের পক্ষে থাকি।